পাঁচজন পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের একাদশে কতজন পেসারকে দেখা যাবে, কিংবা কেমন হবে বাংলাদেশের একাদশ? আগামীকাল বৃহস্পতিবার সকালেই বাংলাদেশের বিপক্ষে ডারউইনে টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। তার আগে আজ বুধবার প্রেস কনফারেন্সে এসে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিয়েছেন তাদের একাদশটা কেমন হবে এবং অনুমিতভাবে সবচেয়ে শক্তিশালী যেই একাদশ, তাদের সেরা যে 11 জন ক্রিকেটার রয়েছেন সেই 11 জনই কিন্তু খেলছেন প্রথম টেস্টে। পাঁচজন পেসারের কথা বলছিলাম, নিঃসন্দেহে প্যাট কামিন্স, জস হেজেলউড এবং মিচেল স্টার্ক থাকছেন। সেই সাথে ওয়েবস্টার এবং ক্যামেরন গ্রিন দুজন অলরাউন্ডার রয়েছেন যারা পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলবেন। এই পাঁচজন খেলবে। এই যে পাঁচজন পেসার নিয়ে অস্ট্রেলিয়া খেলতে নামছে, তাতে করে কিন্তু উইকেট সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। উইকেটটা আসলে পেস বান্ধবী হচ্ছে এবং সেটি অকপটে স্বীকার করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেছেন সবশেষ যে টেস্টটি তারা এই জায়গায় খেলেছেন সেখানে ঠিক যেমন উইকেট ছিল, এই উইকেটটাও তাদের কাছে ঠিক তেমনই মনে হচ্ছে। সেই উইকেটে পেস ছিল, সেই উইকেটে বাউন্স ছিল এবং ব্যাটসম্যানদের জন্য খানিকটা সুবিধা ছিল, তেমনই একটা উইকেট তিনি প্রত্যাশা করছেন। তাই প্রশ্নটা আসছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশটা কেমন হবে। এই পাঁচজন যে পেসার রয়েছেন, সাথে নাথান লায়নের ঘূর্ণিটা নিশ্চয়ই চতুর্থ এবং পঞ্চম দিন অবধি যদি খেলাটা গড়ায় সেটাও কিন্তু একটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবে অস্ট্রেলিয়ার জন্য। এই বোলিং লাইন আপের এগেনস্টে বাংলাদেশের একাদশটা কেমন হবে, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেটিরও একটি আভাস আজ দিয়ে রেখেছেন। তিনি বলেছেন তিনি যেমন উইকেট দেখেছেন সেখানে তার কাছে মনে হয়েছে তিনজন পেসার দুজন স্পিনারের জন্য আদর্শ উইকেট, যেটি কিনা বাংলাদেশের জন্য আদর্শ একাদশ। বাংলাদেশ যখন টেস্ট খেলতে নামে সেটি তারা যেখানেই খেলতে নামুক, হয় দেশে খেলুক বা দেশের বাইরে যেখানেই খেলুক, তিনজন পেসার এবং দুজন স্পিনার নিয়ে কিন্তু বাংলাদেশ সবসময় খেলতে নামে। আগামীকালও কি তেমনই কিছু হচ্ছে? তবে বাংলাদেশ যদি আউট অফ দ্য বক্স কোনো কিছু চিন্তা করতে চায়, বাংলাদেশ যদি চিন্তা করে যে এই পেসি উইকেটে বাংলাদেশ অন্যরকম একটা একাদশ সাজাবে, সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন আসছে চারজন পেসার নিয়ে কি বাংলাদেশ মাঠে নামবে? চারজন পেসার নিয়ে যদি নামে তাহলে চতুর্থ পেসারটি আসলে কে হবে? তার আগে জানা দরকার কোন তিনজন পেসার বাংলাদেশ দলে খেলতে পারেন। তাসকিন আহমেদ নিঃসন্দেহে থাকছেন অটো চয়েস হিসেবে, সেই সাথে হাসান মাহমুদও নিঃসন্দেহে থাকবেন, যিনি কিনা কিছুদিন আগে কাউন্টি খেলে এসেছেন, কাউন্টিতে নিজের পারফরমেন্স করেছেন। তাকে নিশ্চয়ই প্রথম একাদশে দেখতে চাইবে নাজমুল হোসেন শান্ত এবং কোচ ফিল সিমন। সেই সাথে থার্ড পেসার কে হবেন সেটি একটি প্রশ্ন। আলোচনায় আছে এবাদত হোসেন চৌধুরী এবং সৈয়দ খালেদ আহমেদের নাম, দুজনই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। তবে যদি আমি সবশেষ পারফরমেন্সের কথা বলি, খালেদ আহমেদেরই এগিয়ে থাকার কথা। তবে বিদেশের মাটিতে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে যে একটি টেস্ট ম্যাচ জিতেছিল, সেই টেস্ট ম্যাচ জয়ে যে নায়ক ছিলেন এবাদত হোসেন চৌধুরী, তাকেও কিন্তু আসলে একাদশে দেখা যেতে পারে। তার দিকেই বরঞ্চ পাল্লাটা ভারী, সেই আভাসটা কিন্তু শান্তর কথাতে আজ কিছুটা হলেও বোঝা গেছে। শান্ত আজ বলেছিলেন যে এবাদত বিদেশের মাটিতে আসলে তার পেসটা কতটুকু কার্যকরী হতে পারে সেটি সবারই জানা, এবং এবাদত যদি সুযোগ পান একাদশে, শান্ত প্রত্যাশা করেন তিনি দারুণ পারফরমেন্স করবেন এবং তিনি বাংলাদেশ দলকে জয়ের দিকে রাখবেন। সুতরাং এই তিনজনেরই খেলার সম্ভাবনা বেশি। তাহলে কেমন হচ্ছে বাংলাদেশের একাদশ? ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম থাকছেন, ওয়ান ডাউনে থাকছেন শান্ত, টু ডাউনে থাকছেন মুমিনুল হক, 5 নম্বরে আসছেন মুশফিকুর রহিম এবং 6 নম্বরে আসছেন লিটন কুমার দাস। হ্যাঁ, লিটন কুমার দাস প্রথম টেস্ট থেকেই খেলছেন, তিনি 100% শঙ্কামুক্ত হয়েছেন। নাজমুল হোসেন শান্ত আজ প্রেস কনফারেন্সে এটি কনফার্ম করেছেন। সুতরাং লিটন কুমার দাস থাকছেন এবং গ্লাভস লিটন কুমার দাসের হাতেই থাকছে। 7 নম্বর পজিশনে নিঃসন্দেহে থাকছেন মেহেদী হাসান মিরাজ। 8 নম্বর পজিশনে আসলে কে খেলবেন? তাইজুল ইসলাম খেলবেন নাকি সেখানে এক্সট্রা কোনো পেসারকে নেওয়া হবে? এক্সট্রা যদি কোনো পেসারকে নেওয়া হয় সেটি আসলে কে? মুশফিক হাসান থাকবেন নাকি এবাদত কিংবা খালেদের মধ্যে যে কোনো একজন এখানে আসলে ঢুকে পড়বেন? আউট অফ দ্য বক্সের কথা শুরুতেই বলছিলাম, বাংলাদেশ যদি আউট অফ দ্য বক্স চিন্তা করে তাহলে কিন্তু সৌম্য সরকারের একাদশে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সৌম্য সরকারকে নিলে কিন্তু আসলে বাংলাদেশের দুদিক দিয়ে লাভ। একজন ব্যাকআপ ওপেনার হিসেবে তিনি থাকবেন, তাকে আপনি টপ অর্ডারও খেলাতে পারবেন, তাকে আপনি কিন্তু লোয়ার মিডল অর্ডারও খেলাতে পারবেন। সেই সাথে সৌম্য সরকারের মিডিয়াম পেসটাও শান্ত চাইলে কাজে লাগাতে পারবেন। ডারউইনের এই উইকেটে সৌম্যর মিডিয়াম পেস কিন্তু বেশ একটা কার্যকর হবে বলে প্রত্যাশা করা যায়, যেহেতু অস্ট্রেলিয়ান দলে দুজন মিডিয়াম পেস বোলার রয়েছেন, যাদের কথা আমি বলছিলাম যে ওয়েবস্টার এবং গ্রেন, দুজনই পেস বোলিং অলরাউন্ডার। তবে তারা টিপিক্যাল কিন্তু সেই ফাস্ট বোলার নন, তারা কিন্তু মিডিয়াম পেসটা করেন। সেই কথা চিন্তা করলে কিন্তু সৌম্য সরকারের কথা বাংলাদেশ দল চিন্তা করতে পারে। সেটি যদি হয় তাহলে তাইজুল ইসলাম বাংলাদেশের টেস্টের সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার, তাকে ডারউইন টেস্টে আসলে একাদশের বাইরেই থাকতে হতে পারে।
বাংলাদেশ যদি আরেকটু ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে চিন্তা করে তাহলে কিন্তু সৌম্য সরকারকে ওপেনিংয়ে পাঠিয়ে যেহেতু তার পেস বোলিংটা কাজে লাগবে সেই ক্ষেত্রে কিন্তু সাদমান ইসলামকে তারা একাদশের বাইরে পাঠিয়ে অমিত হাসানকে চাইলে খেলাতে পারে। অমিতের ব্যাটিংটা আসলে তিনি কেমন করেন সেটি নিয়ে কোনো সন্দেহ নেই, যেহেতু অস্ট্রেলিয়ার এই হেভিওয়েট বোলিং লাইন আপের বিরুদ্ধে বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপ কেমন করবে সেটি একটি শঙ্কা রয়েছে, যার প্রধান কারণ হচ্ছে যে আসলে যেই প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ খেলেছে সেই ম্যাচে 54 রানে অল আউট হয়ে যাওয়াটা কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে নিশ্চয়ই থাকবে টিম ম্যানেজমেন্টের। তারা যদি সেটিকে আসলে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নেন, 54 রানের ওই যে অল আউট হওয়াটা সেটাকে যদি তারা সিরিয়াসলি নিয়ে নেন সেক্ষেত্রে তারা কিন্তু একাদশে বাড়তি একজন ব্যাটার খেলাতে পারেন। সেক্ষেত্রে হয়তো এমনও হতে পারে যে 8 জন ব্যাটসম্যান এবং 3 জন বোলার নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারে। সেই 8 ব্যাটসম্যানের মধ্যে মেহেদী হাসান মিরাজ রয়েছেন এবং সৌম্য সরকারের পেস বোলিংটাও কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। তো সব কথার আসল কথা হচ্ছে আগামীকাল সকালে আসলে বোঝা যাবে বাংলাদেশ কোন 11 জনকে নিয়ে খেলতে নামবে। 23 বছর পর বাংলাদেশ খেলতে নামছে, বাংলাদেশ দল নিশ্চয়ই প্রত্যাশা করবে দারুণ একটি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে, অন্ততপক্ষে 5 দিন পর্যন্ত টেস্টটা গড়াবে সেই প্রত্যাশাও কিন্তু বাংলাদেশ দল করতেই পারে। সারোয়ার সেতু, আজকের পত্রিকা।